কেউ কেউ বলছেন, আমি কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রোপাগান্ডিস্ট নয়, আমি গোড়া থেকেই বলছি, তাকে আপনারা মানুষ হিসেবে দেখুন, তার দোষ ত্রুটি যদি চিহ্নিত হয় সেটাকে নিয়ে সমালোচনা করুন, তার ভালো, তার যে কন্ট্রিবিউশন সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন, এটাই আমি চাইছি। আপনাদের ক্ষেত্রে আমার যারা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন, ব্যক্তিগতভাবে আমি কিন্তু শ্রীরামকৃষ্ণ আমার পলিটিক্যাল ফিলসফার, বিবেকানন্দ আমার পলিটিক্যাল ফিলসফার, শ্রীমা আমার কাছে একটা ইন্সপায়ারিং মাদার। কিন্তু আমি আপনাদেরকে সেটা বলছি না, আমি বলছি আপনারা বিচার করুন। বিচার করতে গিয়ে তার ভালো যেটা আছে নিয়ে নিন, খারাপ যেটা আছে নিতে হবে না, যেটা আপনার কাছে মনে হবে ঠিক নয় ছেড়ে দিন। একটা মানুষের চলার পথে তার কথাবার্তা দর্শনের মধ্যে অনেক কিছু কন্ট্রাডিক্টরি থাকে, সেগুলো আমাদেরকে বেছে নিতে হবে। মানে শ্রীরামকৃষ্ণই বলতেন যে চাল আর ডালে মিশে আছে, আমাকে চাল আর ডালটা আলাদা করে নিতে হবে। আমি চাল ডালের উদাহরণ বললাম, উনি বোধহয় একটা অন্য কিছু বলেছিলেন, যে হয়তো বালি আর চাল মিশে আছে, হ্যাঁ, চালটাকে আলাদা করে নিতে হবে, বালিটা ফেলে দিতে হবে, এইরকম আর কি। এইভাবেই তিনি দেখতে বলছেন। তিনি পরিষ্কার যোগেন মহারাজকে বলছেন, যোগেন মহারাজের মনে হয়েছিল যে সকালবেলা দক্ষিণেশ্বরে তখন প্রাতঃকৃত্যের জন্য দূরে মাঠে যেতে হতো, মাঠ থেকে তিনি ফিরছেন, যোগেন মহারাজ বলে সন্দেহ হয়েছে যে বলেন তো যে সারদা মার সঙ্গে তার কোনো দেহগত সম্পর্ক নেই, অতএব কথাটা কি ঠিক? তো যোগেন মহারাজ আগ্রহ করে একবার সকালবেলা ওখানে দাঁড়িয়ে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে লক্ষ্য করছেন যে শ্রীরামকৃষ্ণ ফিরে আসছেন প্রাতঃকৃত্য সেরে। শ্রীরামকৃষ্ণ বুঝতে পেরেছেন। তিনি তখন বলছেন, গুরুকে দিনে দেখবি রাতে দেখবি। আজকে আমাদের জগতে ধরুন, আমাদের যারা, আমি বলছি পলিটিক্সে, পলিটিক্যাল পার্টিতে, এনজিওদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, এমনকি আমাদের সেই সাহস আছে, সেই ট্রান্সপারেন্সি আমরা দেখাতে পারি, সেটাই আমি বলছি আধ্যাত্মিকতা। ইউ ডোন্ট হ্যাভ টু বি রিলিজিয়াস, আপনার কোনো ভগবান বিশ্বাসের দরকার নেই, কিন্তু এই ট্রান্সপারেন্সিটা কি আমরা পেতে পারি? তাহলেই তো সব হয়ে গেল। ভগবান না মানাটা সত্যি সেকেন্ডারি। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন দিনে দেখবি রাতে দেখবি, এটা একটা বিরাট ব্যাপার। এবং একটা কথা শোনা যাচ্ছে যে তিনি বোধহয় তার প্রচারের জন্য তার দরকার হয়েছিল কেশব সেনকে, তার দরকার হয়েছিল বিদ্যাসাগরকে ইত্যাদি। এটা অত্যন্ত অন্যায় এবং মানে অবমাননাকর অভিযোগ। কারণ শ্রীরামকৃষ্ণ অনেকের কাছে সত্যি যেতে চাইতেন, দেবেন্দ্রনাথের কাছে গিয়েছিলেন দেখতে, শুনেছি খুব বড় সাধক চল। আবার বিদ্যাসাগরের মতো নাস্তিক জেনে কিন্তু তার কাছে গেছেন, যে তুমি তো বিদ্যাসাগর। এবং বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথোপকথনের মধ্যে খুব রেসপেক্টফুল ডায়ালগ ছিল। দুটো বিপরীত মত পারস্পরিক শ্রদ্ধার মধ্যে দিয়ে একটা ডিসকোর্স হলো বিদ্যাসাগরের সঙ্গে তার। তিনি বিদ্যাসাগরকে রেসপেক্ট করছেন, নাস্তিক জেনেও তার কাছে গেছেন। এই নয় যে তাকে কনভার্ট করবেন বলে, তাকে শ্রদ্ধা জানাতে গেছেন। তোমার ঈশ্বর মানার দরকার নেই, তুমি যা করছো তুমি ঈশ্বর। তো সেই উদারতাটা তার মধ্যে ছিল, এবং সেটা কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে কিছু কিছু সন্ন্যাসীরা ছিল, তাদের মধ্যে ওটা ট্রান্সমিটেড হয়েছিল। আমি দেখেছি স্বামী রঙ্গনাথানন্দ মার্কসিজমের ভূয়সী প্রশংসা করছেন, তার আইদার ডেমোক্রেসি, রিলিজিয়ন অ্যান্ড ডেমোক্রেসি, অথবা সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়ালিটি, যে কোনো একটা বইয়ের মধ্যে তিনি বলছেন যে মার্কসিজম সেই সময় এবং আজও তার রেলিভেন্স হারিয়ে যায়। তো এদের দিক থেকে উদারতা কিন্তু আছে। তো কেশব সেন তার পার্শ্বদের নিয়ে দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণকে তুলে লঞ্চের মধ্যে ধর্মকথা হচ্ছে। কেশব সেন এক্সপেক্ট করছেন তিনি যখন অসুস্থ তার বাড়িতে একবার শ্রীরামকৃষ্ণ আসবেন। যখন কেউ বলছেন যে কেশব সেন বা ওই জাতীয় তৎকালীন বুদ্ধিজীবীদের
তার প্রয়োজন ছিল নিজের পপুলারিটি করার জন্য, মোটেই নয়, কথাটা ঠিক। শ্রীরামকৃষ্ণ একদম তথাকথিত গুরুগিরির ধারে কাছ দিয়ে যাননি, তিনি কোনো ম্যাজিক দেখাননি। কেউ যদি তার কাছে মামলা জেতার জন্য, অসুখ সরানোর জন্য আসতেন, তিনি বলেই দিতেন ওই গঙ্গার পাড় ধরে যাও, অনেক সাধু আছে, ওরা অনেক কিছু পারবে, আমি এসব পারি না। কাজে আমি যখন একটা মানুষকে অ্যাসেস করব, তখন তার সম্বন্ধে প্রকৃত তথ্যগুলো নিয়েই আমার মনে হয় করা উচিত। সেটাই তো অবজেক্টিভিটি, সেটাই তো আমার মনে হয় যে যে কোনো বিপ্লবীর ওটাই কাজ।